আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ পর্বের সিভিল ডিপার্টমেন্ট ষষ্ঠ পর্বের ডিজাইন অফ স্ট্রাকচার 1 বই সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, গত দুইটা ভিডিওতে আমরা সপ্তম অধ্যায়ের ডিজাইন অফ স্ট্রাকচার 1 বইয়ের সপ্তম অধ্যায়ের প্রথমে আলোচনা করছি কিভাবে আয়তাকার বিম ডিজাইন করতে হয়, তার এই যে ধাপগুলো আছে, ধাপ 5 পর্যন্ত। এখানে 1 আছে, এখানে 2, 3, 4 আর এই দিকে আছে 5 নাম্বার। এই ধাপ 5 পর্যন্ত আলোচনা করছি প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে আমরা যে সপ্তম অধ্যায়ের উদাহরণ 11 নাম্বার সম্পর্কে আলোচনা করছি। এটা হলো আমার 16 প্রবিধানের 2016 প্রবিধানের একদম লাস্টের বইটা আর কি। তো যাদের 2022 প্রবিধানের বই আছে তাদের সম্ভবত এই অঙ্কটা 1 নম্বরে আছে, উদাহরণ 1 নম্বরে একই। আজকে আমরা প্রথম দিক থেকে আলোচনা করতে পারি। আচ্ছা, এখন এইখানে যে প্রথম অধ্যায়ে আমাদের পূর্ণরূপ লেখা আছে, এই পূর্ণরূপের এখানে যে ইউএসডি আছে, ইউএসডিতে এখানে একটু ভুল আছে। ডাব্লিউএসডি লেখা আছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, এইটা ঠিক আছে, কিন্তু যেখানে ইউএসডি লেখা আছে এখানে হবে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। এটি স্ট্রেস দেওয়া আছে, স্ট্রেস না, এটা হবে স্ট্রেংথ। এই যে যদি আমরা একটু বইয়ের ভিতরে দেখি তো এটা সুন্দর করে লেখা আছে যে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। এই যে এখানে STRENGTH স্ট্রেংথ, তার মানে এই বিষয়টা এখানে এভাবে হবে না, এটা হবে স্ট্রেংথ, STRENGTH স্ট্রেংথ। এটা সবাই ঠিক করে লিখবেন, তাহলে এটা ভুল হবে। আচ্ছা, আজকে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করতে পারি। তৃতীয় অধ্যায়, আমরা যদি তৃতীয় অধ্যায়ে যাই দেখি তৃতীয় অধ্যায়ে আমাদের কি আছে। তৃতীয় অধ্যায়ে আছে আমাদের বিমের রূপান্তরিত সেকশন। রূপান্তরিত সেকশনের এখানে যে সূত্রগুলো আছে, সূত্রগুলো আমরা মুখস্থ করতে পারি। এখানে দেখি আমরা যে এখানে বলছে নিরপেক্ষ অক্ষের অবস্থান, ফ্লেন্সের অভ্যন্তরে নিরপেক্ষ অক্ষের অবস্থান হইলে আমাদের সূত্র হবে যে bx² ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু NAS ইন্টু D মাইনাস এক্স। এটা হলো যদি নিরপেক্ষ অক্ষের অবস্থান ফ্লেন্সের অভ্যন্তরে হয়। আচ্ছা, আমরা জানি এই যে উপরে টি বিমের এই উপরের অংশটাকে বলা হয় ফ্লেন্স, আর এই নিচের এই অংশটাকে বলা হয় ওয়েভ। আচ্ছা, বলছে যদি নিরপেক্ষ অক্ষের অবস্থান ফ্লেন্সের তলদেশ বরাবর, নিরপেক্ষ অক্ষের অবস্থান যদি ফ্লেন্সের তলদেশ বরাবর হয় তাহলে সূত্র কি থাকবে? সূত্র শুধু এক্সের জায়গায় টিটা আসবে। তার মানে এইখানে আমাদের এই যে ফ্লেন্সের পুরুত্ব আর এই এক্স দুইটা তো সমান, তাহলে এই যে bx² ডিভাইডেড বাই 2 ছিল, এখানে এক্সের জায়গায় শুধু টি দেবো আমরা, bt² ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু NAS D মাইনাস এক্স ছিল, এই এক্সের জায়গায় শুধু টি দেবো, তাহলে একই। এবার আসি ওয়েভের অভ্যন্তরে নিরপেক্ষ অক্ষের অবস্থান হইলে সূত্রটা একটু বড়, ঠিক আছে, যে BT ইন্টু এক্স মাইনাস টি বাই 2 প্লাস বি বার ইন্টু এক্স মাইনাস টি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু NAS ইন্টু D মাইনাস এক্স। হ্যাঁ, তো এটা একটু জটিল, মানে একটু পড়াশোনা করলে তবে ইনশাল্লাহ মনে থাকবে। তো এইখান থেকে আমরা এটা দেখতে পারি যে এই যে ফ্লেন্সের যে প্রস্থ আছে এটাকে আমরা বলছি বি। আচ্ছা, এই যে নিচে ওয়েভের প্রস্থকে বলছি বি বার, ঠিক আছে, আর এই যে ফ্লেন্সের যে পুরুত্ব আছে, পুরুত্বকে বলছি আমরা টি, থিকনেস। আর নিরপেক্ষ অক্ষের অবস্থান হতে যে রূপান্তরিত সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো ডি মাইনাস টি, কারণ হলো ফ্লেন্সের উপরিপ্রান্ত হতে রূপান্তরিত সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো ডি। আচ্ছা, এটা আমরা দেখলাম। তো এখন এইখান থেকে আমরা পুরোপুরি সূত্রটা একবারে দেওয়া আছে, এটা আমরা একবারে দেখতে পারি। আমাদের এখানে বলছে
যে যদি বিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কি হয়, গ্রেটার দেন NASD মাইনাস টি, তার মানে NASD মাইনাস টি থেকে যদি বিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 যদি বড় হয়, তাহলে নিরপেক্ষ অক্ষের অবস্থান হবে ফ্লেঞ্জের অভ্যন্তরে, এবং এর অবস্থান bx স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু NASD মাইনাস এক্স। এই সূত্রের সাহায্যে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি বিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু NAS ইন্টু ডি মাইনাস টি হলে নিরপেক্ষ অক্ষ ফ্লেঞ্জের নিরপেক্ষ অক্ষ ফ্লেঞ্জ ও ওয়েবের মিলিত তলে হবে, এবং এর অবস্থান নির্ণয়ের সূত্র হবে বিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু NAS ডি মাইনাস টি। আচ্ছা, তারপরে কি বলছে, বিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 লেস দেন NASD মাইনাস টি, তার মানে বলছে বিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এটা ছোট হবে কার থেকে, NASD মাইনাস টি থেকে। তাহলে নিরপেক্ষ অবস্থান ফ্লেঞ্জের ওয়েবের অভ্যন্তরে, এবং এটা নির্ণয় সূত্র কি হবে, বিটি ইন্টু এক্স মাইনাস টি বাই 2 প্লাস বি বার এক্স মাইনাস টি ইন্টু এক্স মাইনাস টি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু NASD মাইনাস এক্স। এই সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। আচ্ছা, এবার আসি চাপ পীড়ন। আচ্ছা, সি হলো কংক্রিট আর এফ হলো পীড়ন, তাহলে কংক্রিটের চাপ পীড়ন তাহলে ইজ ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই bx ইন্টু ডি মাইনাস এক্স বাই 3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ছিল চাপ পীড়ন FC ইজ ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই bx ইন্টু ডি মাইনাস এক্স বাই 3। এটা হলো চাপ পীড়ন, কংক্রিটের চাপ পীড়ন। এবার আসি টান পীড়ন, এটি FS, তার মানে এস হলো স্টিল, এফ হলো পীড়ন, তাহলে স্টিলের টান পীড়ন। আচ্ছা, এখানে কংক্রিটের ক্ষেত্রে আমরা কিন্তু চাপ পীড়ন লিখছি, আর রডের ক্ষেত্রে মানে স্টিলের ক্ষেত্রে টান পীড়ন লিখছি। তার মানে আমাদের এখানে বুঝতে হবে, আমরা জানি স্বাভাবিকভাবে কংক্রিট কি চাপ নিতে পারে, মানে এবং টান পীড়নে কি খুব সহজে ব্যর্থ হয়ে যায়, এই জন্য টানটা নেওয়ার জন্য আমরা স্টিল ব্যবহার করি, এই জন্য এখানে স্টিলের ক্ষেত্রে আমরা টান পীড়ন দেখছি। আচ্ছা, এখানে নোটেশনগুলো দেওয়া আছে যে বি হলো ফ্লেঞ্জের প্রস্থ, টি হলো ফ্লেঞ্জের পুরুত্ব, এন হলো মডুলার রেশিও, এস হলো রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফল, ডি হলো কার্যকরী গভীরতা, এক্স হলো নিরপেক্ষ ও তলের অবস্থান, এম হলো বেন্ডিং মোমেন্ট, এফসি হলো চাপ পীড়ন, এফএস হলো টান পীড়ন। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক সমাধান করতে পারি। তো যে অঙ্কটা যে 2020 সালে আসছে, হ্যাঁ, এটা যাদের একটু নতুন বই তারাও এটা খুঁজলে এই প্রশ্নটা সমস্যা নেই। 2020 সালে যেটা আছে নতুন বইও পাওয়া যাবে, টেনশন নেই। আচ্ছা, এখন দেখি আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের প্রস্থ, যেহেতু বিমের প্রস্থ বলছে, আচ্ছা আমরা লিখতে পারি, এটা হলো 62 পৃষ্ঠা, বইয়ের 62 পৃষ্ঠা 1 নম্বর। আমরা সমাধান দেখতে পারি, বলছে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের প্রস্থ, তার মানে লিখি দেওয়া আছে, আচ্ছা, যেহেতু আমাদের আয়তাকার বিমের প্রস্থ বলছে, তার মানে আমরা প্রস্থ কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা, বি এর মান হলো 25 সেন্টিমিটার। আচ্ছা, মোট গভীরতা, তার মানে আমাদের বুঝতে হবে মোট গভীরতা কোনটা, সেটা হলো আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, মোট গভীরতা মানে বিমের একটা সেকশনের চিত্র যদি অঙ্কন করি, মনে করি এটি একটি বিম। এখন বিমের সাধারণত টান রড আমরা কোথায় ব্যবহার করি, নিচের দিকে। আচ্ছা, এখন এই বরাবর কেটে দিলাম, তো আমরা জানি এই বরাবর একটা দাগ টানলাম যে বিমের উপরি প্রান্ত হতে, একদম উপরি প্রান্ত হতে এই টান রোডের কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটা হলো বিমের কার্যকরী গভীরতা, ঠিক আছে। আর বিমের একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত এটাকে বলে কি মোট গভীরতা, এটা হলো বড় হাতের ডি, ঠিক আছে। আমাদের এইখানে কার্যকরী গভীরতা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের দেখি কি কি দেওয়া আছে, বলছে বিমের প্রস্থ বি ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। এখন মোট গভীরতা, তার মানে বড় হাতের ডি দেওয়া আছে 55 সেন্টিমিটার, 55 সেন্টিমিটার।
আচ্ছা, তারপরে কি লেখা আছে যে এবং কার্যকরী গভীরতা 45 সেন্টিমিটার, তার মানে ছোট হাতের ডি আছে 45 সেন্টিমিটার। আচ্ছা, বলছে বিমটিতে কার্যকরী গভীরতা 45। আচ্ছা, বিমটিতে 6টি 20 মিলি ব্যাসের রড প্রধান রেইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করা আছে। তার মানে 6টা রড 20 মিলিমিটার ডায়া প্রধান রড হিসেবে ব্যবহার করা আছে। বলছে বিমটির নিরপেক্ষ অক্ষের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, নিরপেক্ষ অক্ষের দূরত্ব x ইজ ইকুয়াল টু হোয়াট, মানে এক্স এর মান আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স এর মান, যেহেতু এক্স এর মান নির্ণয় করতে হবে সেহেতু আমরা কি ধরবো, যে চাপ এলাকার মোমেন্ট এবং টান এলাকার মোমেন্ট পরস্পর সমান। এইটা আমাদের আলোচনা করা আছে, এই যে এখানে প্রশ্নে লেখা আছে। এইটা যদি সমান ধরি তো আমরা জানি চাপ এলাকার মোমেন্ট কোনটা ধরি আমরা, যে আমরা ধরি হলো যে bx স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা হলো চাপ এলাকার মোমেন্ট। টান এলাকার মোমেন্ট কোনটা, NAS ইন্টু ডি মাইনাস এক্স, এটাকে ধরি আমরা টান এলাকার মোমেন্ট। তাহলে এই দুইটাকে আমরা কি ধরছি, সমান ধরছি। আচ্ছা, যেহেতু সমান ধরছি সেহেতু আমরা এখানে মাঝে সমান ধরতে পারি বা পরস্পর সমান। আচ্ছা, এখন মান বসাই। বি এর মান কত আমাদের, বি এর মান হলো 25 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মানটাই তো আমাদের নির্ণয় করতে হবে, তাই না? এক্স এর মান তো আমরা জানি না, তাহলে এক্সট্রারে রেখে দিলাম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এনটা কি, এন হলো মডুলার রেশিও, এন এর মানটা স্বাভাবিকভাবে দেওয়া থাকে। এই যে আমরা যদি প্রশ্নে দেখতে পারি তো এন এর মানে যে আমাদের প্রশ্নে 9 দেওয়া আছে, এই যে 9 দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নে আমাদের এন এর মান হলো এই যে 9 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা মডুলার রেশিও এন এর মান কত লিখব, 9 ইন্টু এসটা কি, ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল, এই যে প্রধান রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে, যে 6টা 20 মিলি ব্যাসের রড ব্যবহার করা হয়েছে, এইটার ক্ষেত্রফল। তাহলে আমরা তো রড জানি যে গোলাকার একটা বস্তু, গোলাকার বস্তু ক্ষেত্রফল কি হবে, পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4। আচ্ছা, এইটা পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে আমরা মান বসাই পাই, যেহেতু বি এবং ডি এর মান কিসে আছে, সেন্টিমিটারে, তাহলে এইটাও সেন্টিমিটার করতে হবে। তো 20 মিলি, আমরা মিলিরে যদি 10 দ্বারা ভাগ করি কি হয়, সেন্টিমিটার হয়, তার মানে 2 সেন্টিমিটার। তার মানে এখানে আমাদের ডি এর মান হলো 2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, এইটা তো হলো একটা রোডের ক্ষেত্রফল, আমাদের রড এখানে কয়টা, 6টা, তাহলে আমরা গুণ 6 দিয়ে দিলাম। তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করি দেখি মান কত আসে, যে পাই 2 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 6, মান আসে হলো 18.85। তাহলে 18.85 বর্গ সেন্টিমিটার, 18.85 বর্গ সেন্টিমিটার, এটা হলো আমাদের মান আসলো। তার মানে এখন এর মানটা লিখে দিই আমরা, যে 18.85। আচ্ছা, ইন্টু ডি হলো কার্যকরী গভীরতা, ডি কি আমাদের কার্যকরী গভীরতা। আচ্ছা, যেহেতু আমাদের প্রশ্নে এইখানে কার্যকরী গভীরতার মান 45 দেওয়া আছে, সেহেতু আমাদের এই কার্যকরী গভীরতা এখানে কত লিখতে হবে, 45 লিখতে হবে। আর যদি কার্যকরী গভীরতা না দেওয়া থাকতো, এটা মনে করি কার্যকরী গভীরতাটা আমাদের দেওয়া নাই, যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এই যে মোট গভীরতা আছে, এই মোট গভীরতা থেকে এই কাভারিংটা আমরা বাদ দেব। ঠিক আছে, এই কাভারিংটা 5 থেকে 6 এর মধ্যে ধরা হয় আর কি, তবে 5 ধরতে পারলো। যেহেতু এখানে কত আছে, 55 যদি আছে, যেহেতু আছে সেহেতু আমরা 55 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কার্যকরী গভীরতা 50 ধরতাম। যেহেতু আমাদের সরাসরি উল্লেখ করে দিয়েছে কার্যকরী গভীরতার মান 45 সেন্টিমিটার, সেহেতু এইখান থেকে 5 মাইনাস করে আবার 50 নিতে হবে, বিষয়টা এমন না, এটা নেওয়া যাবে না। ঠিক আছে, বইয়ে যদিও করছে, বইয়ে এখানে ভুল করছে, এটা করা যাবে না, কারণ অন্যান্য অঙ্কর ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো যে এখানে কার্যকরী গভীরতা আছে, যে মানটা দেওয়া আছে সেইটাই ব্যবহার করা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ডি এর মান আমরা কত ধরবো, 45, এটা হলো 45 মাইনাস এক্সই আমরা নির্ণয় করবো, লিখলাম। আচ্ছা, লেখার পরে এখন দেখি যে এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। তো এখন এই 25টা যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয়, 12.5, 12.5 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু
আচ্ছা, এই 9 এবং 18.85 এটা কিসে আছে? গুণে আছে। তাহলে এই দুইটারে আমরা আগে গুণ করে নিই। তাহলে 9 গুণ 18.85 আসছে হলো 169.65 ইন্টু 45 মাইনাস এক্স। আচ্ছা, এখন আবার লিখি যে 12.5 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এই যে এখানে যে মানটা আছে যে 169.65 এইটা 45-এর সাথেও গুণ হবে, আবার এক্সের সাথেও গুণ হবে, তাই না? তাহলে যদি আমরা যে এইটারে প্রথমে 45-এর সাথে গুণ করি, 45-এর সাথে গুণ করি, কত হয়? যে 7634। আচ্ছা, এখানে মাঝে কি মাইনাস দিলাম। এটা যদি এক্স এর সাথে গুণ করি তাহলে কি হবে? 169.65 এক্স। আচ্ছা, এবার চলে আসি, এখন দেখি যে সমানের ডান পাশে এই 169.65 এক্স এটা মাইনাসে আছে। আমি যদি সমানের বাম পাশে নিয়ে আসি কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 169.65 এক্স। আচ্ছা, এখন দেখি এইটা 7634 সমানের ডান দিকে ছিল, এটা আমরা এখানে রেখে দিলাম 7634। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা তাহলে যে আমাদের টার্গেট হলো এইখানে যে বাম পাশে এখানে শুধুমাত্র এক্স রাখবো, আমরা এখানে শুধুমাত্র এক্স রাখবো, বাদ বাকিটুকু বাদ দিতে হবে। এখন এইখানে শুধু এক্স রেখে এই 12.5 যদি আমাদের বাদ দিতে হয় তাহলে কি করতে হবে? এই মানটাকে কি করতে হবে? 12 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এই 12.5 ডিভাইডেড বাই 12.5, আচ্ছা প্লাস 169.65 এক্স, এটারও ভাগ করতে হবে 12.5 দ্বারা। আচ্ছা, যেহেতু এই বাম পক্ষকে আমরা 12.5 দ্বারা ভাগ করছি, তাহলে এই ডান পক্ষ যে আছে এটারেও 12.5 দ্বারা ভাগ করতে হবে। তার মানে সবাইকে ভাগ করতে হবে। তার মানে বাবার সম্পত্তির মতো সবাইকেই দিতে হবে, একজনকে দিলাম আরেকজনকে দিলাম না, এমনটা হবে না। তাহলে আমরা দেখি এটা শুধুমাত্র এক্স স্কোয়ার থাকে প্লাস, আচ্ছা 169.65 এটারে ভাগ করব কত? 12.5 দ্বারা। মান কত আসে? 13.57 উপরে ছিল এক্স ইজ ইকুয়াল টু 7634 ডিভাইডেড বাই 12.5, আমাদের মান আসে হলো 610.72। আচ্ছা, এখন খেয়াল করি যে আমরা এখন কি করব? এখন হলো যে এই মানটা, এই যে মানটা আছে এইটারে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাবো। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলানোর চেষ্টা করব। আচ্ছা, দেখি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে আমাদের মনে করি a হলো আমাদের এক্স, তার মানে এক্স স্কোয়ার, তার মানে a স্কোয়ার আমার হয়ে গেল প্লাস সূত্রের 2, এখানে সূত্রের 2 ইন্টু এর মান কত? আমাদের এর মান হলো এক্স, তাহলে 2x প্লাস কী করতে হবে? বি বানাতে হবে 2ab। আচ্ছা, এখন আমাদের এই 13.57 এক্স এইটা বানাইতে হবে, তো আমাদের 2x হয়েছে, তার মানে 2x এর সাথে আর কত গুণ করলে 13.57 এক্স হয়? এটার খুবই সহজ সিস্টেম, সেটা হলো যেহেতু আমরা 2 নিয়েছি তাই না, 2-র সাথে গুণ করব। তার মানে সহজ কথা হলো এই 13.57 আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে এই 13.57 এরা যদি 2 দ্বারা ভাগ করি কত হয়?
6.785। আচ্ছা 6.785 রে আমরা যদি 2 দ্বারা গুণ করি কত হয়? 13.57 হবে। 13.57 আর এই x ছিল, তাহলে আমাদের এইটা নিয়ে সমস্যা নাই। প্লাস এখন যদি বি স্কোয়ার বানাতে হবে আমাদের কি করতে হবে? বি স্কোয়ার বানাইতে হবে। তাহলে বি আমরা কত ধরছি? যে 6.785, এটাতে আমরা বি ধরছি, তাহলে এটার স্কোয়ার দিলাম, ইজ ইকুয়াল টু তাহলে 610.72। আচ্ছা এখন আমাদের বুঝতে হবে যে এক্স স্কোয়ার, আগের লাইনে আমরা যদি যাই এই লাইন থেকে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। এখন এই 2 গুণ এক্স গুণ 6.85 এইটা করলে আমাদের 13.57x এটা হয়ে যাচ্ছে, তার মানে এই লাইনটাও ঠিক আছে। এখন এই প্লাস 6.785 স্কোয়ার এটা অতিরিক্ত নিলাম না? হ্যাঁ, এইটা আমরা সমানের বাম পাশে অতিরিক্ত নিয়েছি, তাহলে সমানের ডান পাশেও এই জিনিসটা দিয়ে দিতে হবে 785 স্কোয়ার। আচ্ছা এখন দেখি আমরা তাহলে একবারে কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার, মানে এ হলো এক্স প্লাস বি হলো 785 স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন এইটা যদি আমরা মান বসাই যে 6.785 এর স্কোয়ার, এর সাথে প্লাস হবে কত? 610.72, ক্যালকুলেশন করলে মান আসে হলো 656.76। আচ্ছা এখন দেখি যে আমরা কি করব, এই বাম পাশ থেকে স্কোয়ার উঠাই দেবো। বাম পাশ থেকে যদি স্কোয়ার উঠাইতে হয় আমাদের, তাহলে ডান পাশে কি দিতে হবে? রুট দিতে হবে, তাহলে 656.76। তো যদি আমরা এখন রুট করি যে রুট ওভার 656.76 আছে হলো 25, তাহলে এক্স প্লাস 6.785 এর মান আস কত আসলো আমাদের? 25.63 এটা হলো। এখন দেখি এই এক্স এর সাথে 6.785 কি আকারে আছে? প্লাস, যদি ওই পাশে সমানের ডান পাশে নিয়ে যায় কি হবে? মাইনাস হবে, মাইনাস 6.785। তাহলে আমাদের মান কত আসে? যে 25.63 মাইনাস 6.785 মান আছে হলো, এক্স এর মান আছে হলো 18.845 সেন্টিমিটার। তার মানে এইটাই হলো আমাদের সেই নির্ণয় অ্যান্সার। তার মানে আমরা বুঝতে পারছি যে এইখানে এই যে বিমের কার্যকরী গভীরতা বা মোট গভীরতা ছিল 55 আর কার্যকরী ছিল 45। তার মানে আমরা বুঝতে পারছি যে বিমের একদম উপর থেকে, এটি সাধারণত বিস্তারিত বিম, তার মানে একদম বিমের উপর থেকে 18.845 সেন্টিমিটার দূরে কি আছে? নিরপেক্ষ অক্ষ বা নিউট্রাল অ্যাক্সিস আছে, ঠিক আছে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো এই অধ্যায়ে এই অঙ্ক আছে এবং একটু জটিল টাইপের ম্যাথও আছে, সেটা আমরা দেখি কোনগুলা। এই যে তিন নাম্বারে যেটা আছে, জটিল বলতে কিছুই নাই, একটু সূত্রটা বড়, তাই এই টাইপের ম্যাথ আছে, এটা আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো। আচ্ছা এইখানে প্রশ্নে আমাদের আরেকটা বিষয় চাইতে পারে, সেটা দেখি। সেটা হলো আমাদের এই অঙ্কে শুধুমাত্র আমরা যে ম্যাথটা এখন সলিউশন করলাম, এখানে শুধুমাত্র নিরপেক্ষ অক্ষের অবস্থা নির্ণয় করেই শেষ। এখন আছে আরেকটা অঙ্ক, যে চাপ পীড়নের যে অঙ্কটা, সূত্রটা আমরা দেখছিলাম, যে আমাদের প্রশ্নে কি চাইতে পারে? আমাদের প্রশ্নে চাইতে পারে যে এফসি এবং এফএস এর মান নির্ণয় করো। এফসি হলো কংক্রিটের চাপ পীড়ন আর এফএস হলো স্টিলের টান পীড়ন। হ্যাঁ, তো এই যে এইখানে আমরা দেখি, এখানে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জাস্ট নিরপেক্ষ অক্ষের অবস্থানটা নির্ণয় করব আগে। নিরপেক্ষের অবস্থান নির্ণয় করার পরে চাপ পীড়ন এফসি সমান কি? যে 2m ডিভাইডেড বাই bx ইন্টু d মাইনাস x বাই 3, এই সূত্রে শুধু মান বসাই দেবো। এখানে এম এর মানটা আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। এম এর মান যেটা দেওয়া থাকবে কেজি পার মিটারে থাকবে, ওইটা কেজি পার সেন্টিমিটার করতে হবে। আচ্ছা সরি, কেজি পার লেখা আছে, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কেজি ইন্টু মিটার হবে অবশ্য। আচ্ছা সমস্যা নেই।
তাহলে বি হলো প্রস্থ, এক্স হলো এই যে নিরপেক্ষ অক্ষের অবস্থান, এই যে এইটা আমরা নির্ণয় করলাম এক্সের মান। ডি হলো কার্যকরী গভীরতা, কার্যকরী গভীরতা দেওয়া থাকবে। আর যদি না দেওয়া থাকে তো সেটারে আমরা কি করব, মোট গভীরতা থেকে কাভারিংটা বাদ দিয়ে দেবো, 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার বাদ দিয়ে কার্যকরী গভীরতা পেয়ে যাবো। তো আশা করি এগুলো আপনারা পারবেন, চেষ্টা করলেই পারবেন। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে আমরা আর নতুন কিছু আলোচনা করছি না। তো আগামী ক্লাসে আমরা আমাদের অধ্যায় 4 আছে, এখানে অধ্যায় 4 আছে আরসিসি বিমের শেয়ার বিরোধ, এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।